নমস্কার, হজবরল চ্যানেলের গল্পওয়ালাতে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হিতমগড়ের গুপ্তধন গল্পটি দুটি পার্ট আমি আপনাদের শুনিয়েছি। আজকে তৃতীয় পর্ব। বিজয়পুরের রায়বাহাদুর হিড়ম্ব রায় অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন। অপদার্থ মাধব চৌধুরীর সঙ্গে ছোট মেয়ে ফুলির বিয়ে দেওয়ার পর থেকেই তার মেজাজ খাট্টা হয়ে আছে। সত্য বটে, হিতমগড়ের জমিদারদের এক সময়ে খুব রবরবা ছিল। তাদের বংশ ভালো, বিজয়পুরের পাল্টি ঘর। 10-20 বছর আগেও হিতমগড়ের চৌধুরী বাড়িতে মেয়ে বা ছেলের বিয়ে দিতে পারলে যে কেউ ধন্য হয়ে যেত। হিড়ম্ব রায় অবশ্য ধন্য হওয়ার লোক নন, কিন্তু তিনিও এই বিয়েতে খুবই খুশি হয়েছিলেন। কিন্তু বিয়ের পর শালীদের ঠাট্টায় জামাইটা যে এমন আহাম্মুকির কাজ করবে তা জানবেন কি করে। শালীরা নাড়ুর মধ্যে সুপরি দিয়েছিল, তা ওরকম তো শালীরা করেই থাকে। হিড়ম্ব রায়ের নিজের বিয়ের সময় তার শালীরা পানের মধ্যে ধানি লঙ্কা দিয়েছিল, লুচির মধ্যে ন্যাকড়ার টুকরো ভরে দিয়েছিল, নুন গোলা শরবত খাওয়ানোর চেষ্টা করেছিল। তিনি কোনো ফাঁদে ধরা দেননি। কিন্তু তার আহাম্মক ছোট জামাই বাহাদুরি দেখাতে আস্ত সুপুরি চিবিয়ে খেতে গিয়ে দাঁতগুলোর 12টা বাজালো। খবর পেয়েছেন জামাই এখন বাঁধানো দাঁত পড়ে থাকে। ছি ছি, একে তো ওই রকম গবেট, তারপর আবার আছে 18 আনা তেজ। বিয়ের পরদিনই শ্বশুরবাড়ির সংসর্গ ছেড়ে চলে গেছে, আর ও মুখও হয় না। হিড়ম্ব রায় ভেবেছিলেন ওরকম জামাইয়ের মুখদর্শন আর করবেন না। হিতমগড়ের সেই নাম ডাকো আর নেই। সরস্বতীর বাণে বিষয় সম্পত্তি সবই জলে গেছে। জামাইটা তার জমিদার ভগ্নিপতির গলগ্রহ হয়ে আছে। এমন জামাইকে জামাই বলে স্বীকার করতেও লজ্জা হয়। কিন্তু বাদ সেধেছে ফুলি। এতকাল সে চুপচাপ ছিল বটে, কিন্তু হঠাৎ এক রাতে সে স্বপ্ন দেখেছে জামাই হতচ্ছাড়া নাকি একটা গ্যাস বেলুন ধরে ঝুলে ঝুলে আকাশের দিকে যাচ্ছে। এ বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়ার সময় নাকি সে বলে গেছে, তিব্বতে সন্ন্যাসী হতে চললুম, আর ফিরব না। সেই থেকে মেয়ে বেঁকে বসেছে, বাপের বাড়িতে আর থাকবে না। পাগল হোক, বোকা হোক, গলগ্রহ হোক, মাধবকে ফিরিয়ে আনতে হবে। দরকার হলে সে গাছতলাতেও থাকতে রাজি। শুনে প্রথমটায় হিড়ম্ব ভীষণ চটে গিয়েছিলেন, কিন্তু ফুলি হিড়ম্ব রায়েরই মেয়ে তো, তেজ তারও কিছু কম নয়। সে সোজা গোটা 10 করবী ফুলের বিচি আর একটা নতুন দড়ি নিয়ে গিয়ে নিজের ঘরে দৌড় দিয়েছে। 2 দিন ধরে দরজা ঠায় বন্ধ। বাইরে থেকে মা, পিসি, মাসি, কাকা, ভাই বোনের কাকুতি মিনতিতেও দরজা এতটুকু ফাঁক হয়নি। ফুলি বলে দিয়েছে, 3 দিনের মধ্যে ছোট জামাইকে সসম্মানে হাজির করা না হলে সে হয় বিষ খাবে, নয়তো গলায় দড়ি দেবে, কিংবা দুটোই একসঙ্গে করবে। সেই থেকে হিড়ম্ব আর বেশি কিছু বলার সাহস পাননি। জামাইয়ের খোঁজে গতকাল তার ভগ্নিপতির বাড়িতে লাঠিয়াল আর বরকন্দাজ পাঠিয়েছিলেন। তারা ফিরে এসে খবর দিল জামাই নাকি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অগত্যা মেয়ের প্রাণ বাঁচাতে তিনি চতুর্দিকে লোক লস্কর পাঠালেন। অবশেষে লাতনপুর থেকে লোক এসে খবর দিল ফুটবল খেলার মাঠে বন্দুক নিয়ে হামলা করার জন্য ছোট জামাইকে পুলিশে গ্রেপ্তার করেছে। কি সাংঘাতিক ব্যাপার! মাধবের অন্য যে কোনো দোষ থাক, সে যে এত বড় গুন্ডা তা হিড়ম্ব জানা ছিল না। তবু খবরটা শুনে হিড়ম্ব তেমন দুঃখ পাননি। হাজতের ভাত খেয়ে আহাম্মকটার বুদ্ধিটা একটু খুলতে পারে। তাছাড়া থানায় আটকে থাকলে আর যখন তখন এদিক সেদিক পালাতেও পারবে না। কিন্তু কাল রাতে নায়েব এসে খবর দিল জামাই আরও কয়েকজন আসামিকে নিয়ে হাজত ভেঙে পালিয়েছে।
এরকম বিপজ্জনক জামাই হেরম্বর আর একটিও নেই। কালে কালে কত কী যে হচ্ছে, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। তাই তিনি জামাইকে ধরার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। কাল রাত 12টার মধ্যে জামাইকে হাজির না করাতে পারলে মেয়ে ফুলিয়ে আত্মঘাতী হবে। কাজী সময়ও আর হাতে নেই। 10,000 টাকার লোভে পুলিশ, গেরস্ত, চাষা সবাই মাধবের খোঁজে বেরিয়ে পড়েছে। সুতরাং জামাই ধরা পড়বেই। হেরম্ব জামাইয়ের খবরের জন্য উদ্গ্রীব হয়ে দোতলার মস্ত বারান্দায় পায়চারি করছিলেন। এই সময়ে তার এক চর এসে খবর দিল, রায়মশাই, আপনার জামাই হিতমগড়ের গভীর জঙ্গলে ঢুকেছেন। উদ্ধারের আশা খুবই কম, কারণ সেখানে চিতাবাঘ, ভাল্লুক, নেকড়ে, বুনো মোষ, অজগর কি নেই। দিনে দুপুরে সেখানে ঘোর অন্ধকার। বিশাল বিশাল গাছ, লতাপাতা, বিচুটি বন, চোরাবালি সবই সেখানে আছে। হেরম্ব বললেন, কি সর্বনাশ! হেতমগড়ের জঙ্গল যে সর্বনেশী জায়গা, আমি পুরস্কার ডবল করে দিলাম। তোমরা সব বেরিয়ে পড়ো। শুনেই চররা বাঁই বাঁই করে ছুটল। হেতমগড়ের জঙ্গলে নবতারণ দারোগাও খবরটা শুনলেন। শুনেই কোমরবন্ধটা আর একটু কষে এঁটে নিয়ে 50টা বৈঠকি আর 50টা বুগডান দিয়ে ফেললেন। সেপাইরা জঙ্গলে ঢুঁড়ে ঢুঁড়ে হেঁদিয়ে পড়েছিল। খবর শুনে তারাও চাঙ্গা হয়ে উঠল। ওদিকে প্রথম চোটে জঙ্গলে ঢুকেই মাধব জায়গাটার খেই হারিয়ে ফেলেছিলেন। এমন বিচ্ছিরি গহন আর অন্ধকার জঙ্গল তিনি দেখেননি জীবনে। সবার আগে বনমালী, তারপর রেলগাড়ির কামরার মতো ওর কোমর ধরে প্রথমে মাধব এবং বনমালী শ্যাঙাতরা। ঘটৎ মাধবের কাঁধে উঠে বসে আছে। বেশ যাচ্ছিল সবাই। এর মধ্যেই হঠাৎ পিছন থেকে খাও খাও করে কুকুরগুলো তেড়ে এলো। প্রাণের ভয়ে রেলগাড়ি ভেঙে যে যার মতো দৌড়তে লাগলো। একটু বাদেই মাধব দেখেন তার সঙ্গীদের চিহ্নও নেই। ঘটোৎকচকে কাঁধে নিয়ে তিনি একা বেকুবের মতো ঘুটঘুটি অন্ধকারে দাঁড়িয়ে আছেন। এই জঙ্গলে পুলিশ তাকে খুঁজে পাবে না ঠিকই, কিন্তু তিনি নিজেও যে নিজেকে খুঁজে পাবেন না মনে হচ্ছে। এই সময় হুপ করে ঘটোৎকচ কাঁধ থেকে নেমে মাধবের দিকে নিজের লেজটা বাড়িয়ে দিল। ইঙ্গিত বুঝে মাধব লেজটা 2 হাতে চেপে ধরলেন। ঘটোৎকচ শাল, শিশু, সেগুন, জিকা, বাবলা, হাজারো গাছগাছালি আর ঘন ঝোপঝাড় এবং লতা পাতার ভিতর দিয়ে মাধবকে নিয়ে চলল। কোথায় নিয়ে যাচ্ছে তা মাধব বুঝতে পারলেন না। তবে ঘটোৎ যে বুদ্ধি করে ঠিক জায়গাতেই তাকে নিয়ে তুলবে এ বিষয়ে তার সন্দেহ নেই। 2-1বার লতায় পা জড়িয়ে আছাড় খেলেন মাধব, তবে ঘন ঝোপঝাড়ে পড়ে যাওয়ায় চোট পেলেন না। কাঁটা গাছে লেগে গা 2-4 জায়গায় ছড়ে গেল। শুঁয়োপোকার হুল লেগে ঘাটটা জ্বালা করতে লাগলো। তবে এরকম ছোটোখাটো বিপদ ছাড়া বড় কোনো অঘটন ঘটল না। জঙ্গলের জীব ঘটোৎকচ খুব সাবধানেই নিয়ে যেতে লাগলো তাকে। ঘন জঙ্গলের মধ্যে কোথাও কোথাও হঠাৎ গাছগাছালির ফাঁক দিয়ে পড়ন্ত রোদের দেখা পাওয়া গেল। কোথাও ঝিঝি ডাকে, 2-1বার হরিণের বিচ্ছিরি কাশির শব্দও পেলেন। কাশি নয়, ওটাই হরিণের ডাক। আশেপাশে বনমোরগেরাও থেকে থেকে ডাক দিয়ে জানান দিচ্ছে যে এই জঙ্গলটা মানুষের জন্য নয়। পায়ের তলায় মাঝে মাঝে কাদা জমি টের পাচ্ছেন মাধব। কখনো ভেজা গাছের পাতা জমে গলিচার মতো নরম বস্তুর উপর আরামে পা ফেলছেন। এক জায়গায় একটা ঝর্ণার জল বয়ে যাচ্ছে দেখে 2 কোষ ঠান্ডা জল খেয়ে নিলেন। কট করে একটা শ্বাস ফেলে ভাবলেন, এই জঙ্গলেরই কোথাও আমাদের বসত বাটি ছিল। আবার অন্ধকার জঙ্গলে ঢুকে চলেছেন তো চলেছেনই, পথ আর ফুরোয় না। ঘটোৎকচেরও কি ক্লান্তি নেই? মাঝে মাঝে থেমে গিয়ে লেজটা ছেড়ে 2 হাতে জামা তুলে মুখ মুছে নিচ্ছেন। আবার শেষ অবলম্বনের মতো শিবরাত্রির সলতের মতো লেজটা চেপে ধরছেন। এক সময়ে মাধবের মনে হলো লেজটা যেন কিছু মোটা মনে হচ্ছে। মনের ভুলই হবে। তবু লেজটা একটু হাতিয়ে দেখে নিলেন। সন্দেহটা থেকেই যাচ্ছে, লেজটা কিছু মোটাই। আস্তে করে ডাকলেন,
ঘটোৎ, এই ঘটোৎ। ঘটোৎকচ সাধারণত হুপ বলে জবাব করে, কিন্তু মাধব কোনো হুপ শুনতে পেলেন না। ভয়ে ভয়ে আবার ডাকলেন, ঘটোৎ রে, বাবা ঘটোৎকচ। জবাব দিল না কেউ, কিন্তু দিব্যি সরসর করে টেনে নিয়ে চলল ঠিকই। নিকষ কালো একটা জঙ্গলের ভিতর দিয়ে চলেছেন মাধব। বাইরে বোধহয় সন্দেহ হয়ে এলো, তাই সামনে কিছুই নজরে পড়ছে না। মাধব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি খেয়ে হঠাৎ এত মোটা হয়ে গেলি বাপ ঘটোৎকচ? কেউ জবাব দিল না, তবে গতি অব্যাহত রইল। হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেলেন মাধব। হঠাৎ টের পেলেন জঙ্গলটা যেন একটু পাতলা হয়ে আসছে। আকাশের দিকে তাকালে গাছপালার ফাঁক দিয়ে দু একটা তারা চিকিমিকি, একটু জ্যোৎস্নার মলম দেখা যায় যেন। বড় বড় গাছের সারি শেষ হয়ে হঠাৎই বেঁটে বেঁটে ঝোপঝাড়ে পড়লেন মাধব। বেশ জোরেই যাচ্ছেন। তারপরই দেখেন জ্যোৎস্নায় সামনে একটা জলা দেখা যাচ্ছে। জলার ধারে ধারে মাঝে মাঝে দপদপ করে মশালের মতো আলেয়ার আলো জ্বলে উঠছে। ঘটোৎকচও বেশ আস্তে আস্তে চলছে এখন। একবার থেমেও পড়ল। হাঁপ ছেড়ে মাধব এতক্ষণে লেজটার দিকে তাকানোর ফুরসত পেলেন। যা দেখলেন তাতে বেশ অবাকই হওয়ার কথা। ঘটোৎকচের লেজে কে বা কারা কালো আর হলুদ রং দিয়ে চিত্তির বিত্তির করে দিয়েছে, ফলে লেজটা আর আগের মতো বিচ্ছিরি দেখতে নেই, বেশ সুন্দর হয়ে উঠেছে। বাহ বাহ বলে মাধব লেজটায় হাত বুলিয়ে বললেন, তোর সারা গাটা এরকম চিত্তির বিত্তির হলে দেখতে বেশ সুন্দর হয়ে উঠবি রে ঘটোৎ। বলতে বলতে তিনি ঠাউর করে দেখলেন শুধু লেজ নয়, ঘটোৎকচের শরীরেও কালো আর হলুদ ছোপ ছক্কর দেখা যাচ্ছে। তবে বেঁটে গাছের জঙ্গলে শরীরের 12 আনায় ডুবে আছে বলে শুধু পিঠটাই দেখতে পেলেন মাধব। মাধব খুশি হয়ে বললেন, বাহ বাহ, তোকে যা চেনাই যায় না রে ঘটোৎ। বলতে না বলতেই বেঁটে ঝোপের আড়াল থেকে জলার ধারের ফাঁকা জমিতে পা দিলেন মাধব। জ্যোৎস্নায় ভারী সুন্দর দেখাচ্ছে বিশাল জলাটাকে। চারধারে নিবিড় জঙ্গল, অল্প কুয়াশায় ভারী স্বপ্ন স্বপ্ন দেখাচ্ছে। প্রচণ্ড শীত যেন পাথর হয়ে জমে আছে এখানে। এই শীতের হাঁটাহাঁটির পরিশ্রমে মাধবের কপালে ঘাম জমেছে। ঘটোৎকচের লেজে একটা টান মেরে মাধব বললেন, একটু থাম বাবা ঘটোৎ, জিরিয়ে নি। লেজে টান পড়ায় ঘটোৎ ঘড় করে শব্দ করল। মাধব অবাক হলেন। চেহারার সঙ্গে কি ঘটোৎকচের স্বভাবটাও পাল্টে গেল? ঘটোৎ এরকম গম্ভীর গলায় আওয়াজ কখনো করে না তো। ঘটোৎকচ একটু রেগেই গেছে। ঘর শব্দের পর ধীরে ধীরে মুখটা ফিরিয়ে মাধবের দিকে তাকালো সে। মাধব হিম হয়ে গেলেন, স্ট্যাচু হয়ে গেলেন। একটা আঙুলও নাড়াবার ক্ষমতা রইল না আর। ঘটোৎকচ ভেবে যার লেজ কষে ধরে আছেন সেটা একটা মস্ত চিতাবাঘ। লেজটা ছেড়ে দিয়ে যে দৌড় দেবেন তার উপায় নেই। আঙুলগুলো লেজটাকে যেমনভাবে আঁকড়ে ধরে আছে ঠিক সেইভাবেই আড়ষ্ট হয়ে গেল। চেষ্টা করেও আঙুলের সেই বজ্র আঁটুনি খোলার উপায় নেই। বাঘটা জুলজুল করে চেয়ে আছে, মাধবও চেয়ে আছেন। কেউ কারো চোখ থেকে চোখ সরাতে পারছে না। বাঘের গায়ের মোটকা গন্ধটা এখন বেশ নাকে আসছে মাধবের। কোনো ভুল নেই, সামনের জন্তুটা বাঘই বটে। জঙ্গলের অন্ধকারে কোন সময়ে যে লেজ বদল হয়েছে তার টেরও পাননি মাধব। কয়েক মিনিট সম্মোহিতের মতো থাকার পর মাধব গলার স্বর ফিরে পেয়ে কাঁদো কাঁদো হয়ে অনেক দিনের পুরনো একটা ছড়ার লাইন বিড়বিড় করে বলতে লাগলেন, দোহাই দক্ষিণারায়, এই করো বাপা, অন্তিমে না পাই যেন চরণের থাপা। ঠিক এই সময়ে মাধবের ডান দিকের কানটা ভারী সুরসুর করে উঠল। নন্দকিশোরের মুন্ডুটা তার ডান কানের ফুটো দিয়ে বেরিয়ে চারদিক দেখে নিয়ে বলে উঠল, যাক বাবা, বাঁদরটা ধারে কাছে নেই দেখছি, বাঁচালে। মাধব কাঁপতে কাঁপতে বললেন,
বাঁদর না থাক, বাঘ তো আছে। নন্দকিশোর একগাল হেসে বলল, বাঘকে ভূতের কোনো পরোয়া নেই, বাঘের ব্যাপার তুমি বুঝবে। কাঁপতে কাঁপতেই মাধব দাঁতে দাঁতে ঠকাঠকের মধ্যে বললেন, বাঁদর কি আপনার সবচেয়ে ভয়? ঠিক ঠিক করে এক পেট হেসে নন্দকিশোর বলে, গুপ্ত ব্যাপারটা ধরে ফেলেছ দেখছি। কি জানো, ঠিক ভয় নয়, বাঁদরের গায়ের একটা ভুটভুটে গন্ধ আছে, সেইটে আমাদের একদম সহ্য হয় না। তা তুমি দেখছি বেশ বাঘালো খেয়ে, এমনিতে ভীতু হলেও দিব্যি একটা বড় সড়ো বাঘকে পাকড়াও করেছো। চিড়িয়াখানায় বেচবে নাকি? আগে ঠিক পাকড়াও করিনি, জঙ্গলে লেজ বদল হয়ে গেছে, এখন ছাড়াতে পারছি না, আঙুলগুলো জট পাকিয়ে আছে। ও, তাই বলো, ভয়ে তোমার আঙুলে খিল লেগেছে। আমি তো নিজের চোখে ভিতরে ঢুকে দেখে এসেছি, তোমার সাহসের থলি চুপসে আছে। তাই বাঘের লেজ ধরে তোমার দাঁড়ানোর পোঁজ দেখে ভারী খটকা লাগছিল। ঠিক এই সময়ে বাঘটা বলল, মাধব আপাদমস্তক আর একবার কেঁপে উঠলেন। এত কাছ থেকে এত জোরে বাঘের ডাক তিনি কোনোদিন শোনেননি। নন্দকিশোর তার অবস্থা দেখে একটু নরম করে বলল, আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। এই বলে নন্দকিশোর আবার কানের ফুটো দিয়ে ভিতরে ঢুকে গেল। মাধবের কান সুরসুর করে উঠল আবার, কিন্তু আঙুল দিয়ে কানের ফুটো যে একটু চুলকোবেন তার উপায় নেই। হাত দুটো বাঘের লেজে সেঁটে আছে। একটু বাদে হঠাৎ মাধব যেন একটু সাহস পেতে লাগলেন, আর যেন ততটা ভয় করছিল না। বাঘটা যদিও তাকে জলার দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে যেতে মাঝে মাঝে পিছু ফিরে দেখছে আর লকলকে জিভ দিয়ে ঠোঁট চাটছে, তবু মাধবের যেন একটু বেপরোয়া ভাব এলো। হাত দুটো যেন ক্রমে বাঘের লেজ থেকে খসে আসছে। নন্দকিশোর এবার নাকের ফুটো দিয়ে উঁকি দেওয়ায় মাধব বার দুই প্রকাণ্ড হ্যাচ্ছ দিয়ে বললেন, কি হলো? নন্দকিশোর চোখ পাকিয়ে বলল, আচ্ছা অভদ্র তো, হ্যাঁ, আমার গায়ের ওপর হেঁচে দিলে। মাধব ক্ষমা চেয়ে বললেন, নাকে সুরসুরি লাগলো কি না। নন্দকিশোর ক্ষমা করে দিয়ে বলল, কোনো রকমে তোমার সাহসের থলিটাকে ফুঁ দিয়ে বেলুনের মতো ফুলিয়ে একটা শিরা দিয়ে বেঁধে দিয়ে এসেছি। সেটাতে তেমন কোনো স্থায়ী কাজ হবে না বটে, তবে চোপসানো থলির চেয়ে তো অনেক ভালো। আপাতত এতেই কাজ চালিয়ে নাও, আমি আমার ভিতরে চললুম, সেখানে আমার অনেক কাজ। মাধব আর আগের মতো ভীতু নন, তাই গম্ভীর গলায় বললেন, কী কাজ? তোমার শুকনো মগজটাকে জল ছিটিয়ে একটু সরস করে তুলতে হবে, রাগের ঝালগুঁড়োগুলো ঝেঁটিয়ে বিদায় করতে হবে, মায়া দয়া স্নেহ মমতার কয়েকটা চারা গাছ পুঁতে দিতে হবে, তারপর যদি একটু মানুষের মতো মানুষ হও। এই বলে নন্দকিশোর আবার ভিতরে ঢুকে গেল। জলার কাদামাটিতে মাধবের হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছিল ভুসভুস করে, আর একটু এগুলেই কোমর পর্যন্ত ডুববে। তাহলে আর কাদার কবর থেকে জীবনেও উঠে আসতে পারবেন না। বাঘের সে ভয় নেই, চার পায়ে দিব্যি হালকা পলকা চালে চলে যাচ্ছে নরম মাটির উপর দিয়ে। মাধবের দম বন্ধ করে প্রাণপণে একটা ঝটকা মারলেন। হাত দুটো ঝড়াস করে খুলে দুটো লাঠির মতো শরীরের দুধারে ঝুলতে লাগলো। একেবারে অবশ। শিকার পালাচ্ছে বুঝে বাঘটাও থামলো এবং আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো, বলল, মাধবও চোখ পাকিয়ে বলে উঠলেন, মন্দবাজি পেয়েছ, কাদায় ডুবিয়ে মারবে, এক চড়ে ঠান্ডা করে দেব। বলে চড়ও তুললেন, কিন্তু বাঘটা মুখ সরিয়ে নেওয়ায় চড়টা লাগলো না। কিন্তু একটা খুব উপকার হলো মাধবের, হাতের অবশ ভাবটা কেটে গেল। মাধব দেখলেন বাঘটার ঝামেলা না বাড়িয়ে জলার দিকে জল খেতে গেল। তিনিও হ্যাচর প্যাচর করে ঠান্ডা কাদা ভেঙে ডাঙা জমিতে উঠে এসে একটা শুকনো জায়গায় মস্ত একটা গাছ পড়ে আছে দেখে তার ওপর বসলেন। ক্লান্তিতে হাত পা অবশ করে চোখ জড়িয়ে আসছে।
এই অবস্থায় ঘুমিয়ে পড়লে যে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে তা মনে করেও কিছুতেই জেগে থাকতে পারছেন না। চোখের পাতা দুটো এত জুড়ে যাচ্ছে যে আঙুল দিয়ে টেনে খুলে রাখতে হচ্ছে। ফুটফুটে জ্যোৎস্নায় দেখতে পেলেন চিতাবাঘটা জলায় জল খাচ্ছে। তার আশেপাশে জলের অন্য ধারগুলিতে তিনি আরও কয়েকটি প্রাণীকে দেখতে পেলেন। একজোড়া মোষ, একটা ভাল্লুক, গোটা কয়েক মস্ত সম্বর হরিণ। কিন্তু ঠিক আগের মতো আর ভয় পাচ্ছেন না। নন্দকিশোর সাহসের থলিটা ভালোই ফুলিয়েছে বলতে হবে। এখন যদি লিকটিক না বেরোয় তবেই বাঁচোয়া। মাধব গাছের গুঁড়িটার পাশেই লম্বা হয়ে শুয়ে অঘরে ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় সূর্য যখন উঠি উঠি করছে তখন ঘুম ভাঙল মাধবের। এই শীতে সারা রাত বেশ ওমের মধ্যেই শুয়েছিলেন বলে মনে পড়ছে। গায়ে যেন একটা ভারী কম্বল ছিল। জেগে উঠে পাশ ফিরতে গিয়ে অবাক হয়ে দেখলেন মস্ত চিতাবাঘটা তাকে আঁকড়ে ধরে গা ঘেঁষে শুয়ে নাক ডাকছে। অন্য সময় হলে এই দৃশ্য দেখে মাধবের হার্ট ফেল হতো, এখন হলো না। একটু অস্বস্তি বোধ করলেন মাত্র। কোমর আর গলা থেকে বাঘের দুটো থাবা আস্তে করে সরিয়ে দিয়ে উঠে বসলেন মাধব। তারপর রোজকার মতো হাই তুলে বললেন, দুগ্গা দুগ্গা। দিনের আলোয় দেখলেন জলার ধারে বিস্তর বড় বড় পাথরের চাঁই পড়ে আছে। সাবধানে সেগুলোর ওপর পা ফেলে জলায় গিয়ে মুখ ধুলেন। ফিরে এসে আবার অকুত ভয়ে বাঘটার মাথার কাছে গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলেন। বসে নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো সামনে পাথরের চাঁইগুলো কেমন যেন চৌকো ধরনের। মনে হয় বহু পুরনো কোনো বাঁধানো ঘাটের সিঁড়ির ধ্বংসাবশেষ। তারপরেই মাধবের নজর পড়ল গাছটার গুঁড়িটার দিকে। ওপরে শ্যাওলা জমে আছে। মাধবের সন্দেহ হওয়াতে নখ দিয়ে খুঁটলেন এবং দেখলেন এটা মোটেই গাছের গুঁড়ি নয়, একটা প্রাচীন থাম। মাধব একটু চমকে উঠলেন, এসবের মানে কি? চারদিক যে এই জায়গাটা তার চেনা চেনা ঠেকছে। দৈবক্রমে হেতমগড়ের হারানো বাড়িতে ফিরে আসেননি তো? এই কথা মাত্র ভেবেছেন, হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ার মতো গ্রাম করে গর্জন ছাড়ল বাঘটা। ঘুম থেকে উঠে কফিস চোখে সোজা তাকিয়ে আছে মাধবের দিকে। বুকটা কেঁপে ওঠায় মাধব প্রথমটায় কোঁকিয়ে উঠেছিলেন, হয়তো অজ্ঞান হয়ে যেতেন। কিন্তু হঠাৎ নাকের ফুটো দিয়ে নন্দকিশোর মুখ বার করে বলল, বড্ড চেঁচামেচি হচ্ছে, হ্যাঁ, একটু ঘুমাতেও দেবে না নাকি? আমি চেঁচাইনি, চেঁচালো তো ওই বাঘটা, মাধব বললেন। নন্দকিশোর বাঘটার দিকে বিরক্তির দৃষ্টি হেনে বলল, লক্ষণ ভালো ঠেকছে না, পালাও। কোথায় পালাবো? সে আমি কি জানি, আমাকে তো আর বাঘে খাবে না, খেলে তোমাকেই খাবে। ওই যে আসছে। বলে নন্দকিশোর আবার নাকের ফুটো বেয়ে শুট করে মাধবের ভিতরে ঢুকে যায়। বাঘটা সত্যিই পায়ে পায়ে এগিয়ে আসছে, খুবই নিশ্চিন্ত ভাবভঙ্গি। একবার প্রকাণ্ড একটা হাইও তুলল। মাধব ভয়ে সিটিয়ে আছেন, তবে কেন যেন মনে হচ্ছে সারা রাত বাগে পেয়েও যখন বাঘটাকে খায়নি, তখন এই সাত সকালেও বোধহয় খাবে না। তাছাড়া চিতাবাঘ সাধারণত মানুষ খায় না, কিন্তু বেগর বাঁই দেখলে মারে। এই বাঘটার ব্রেকফাস্ট হয়েছে কি না তা বুঝতে না পারায় মাধব খুব নিশ্চিন্ত বোধ করতে পারছেন না। বাঘটা এসে মাধবের সামনে থাবা গেড়ে বসলো এবং খুব মন দিয়ে মাধবের মুখখানা দেখতে লাগলো। তাতে খানিকটা ভয় কেটে গিয়ে মাধবের একটু লজ্জা লজ্জা করছিল, কারণ আজ দাড়ি কামানো হয়নি। কাল থেকে নানা ঘটনায় নাকাল হয়ে চেহারাটা হয়েছে ঝোড়ো কাকের মতো। তার ওপর দাঁত নেই, চুলটা ঠিক মতো পাট করা নেই। মাধব বাঘের দৃষ্টির সামনে লজ্জায় অধোবদন হয়ে বসে রইলেন। বাঘটা এবার মোলায়েম গলায় বলল, র্যাম। মোলায়েম হলেও এই আওয়াজেও পিলে চমকে যায়। মাধবেরও চমকালো। বাঘটা একটু ঘুরে বসে আচমকাই লেজটা মাধবের কোলের ওপর বাড়িয়ে দিয়ে বলল, ঘর। মাধব আঁতকে উঠলেন। অমনি নন্দকিশোর কানে কানে বলল,
তোমাকে লেজটা ধরতে বলছে। ধরবো? মাধব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন। না ধরেই বা কী করবে? তাই তো, বলে মাধব খুব সংকোচের সঙ্গে লেজটা ধরলেন। বাঘটা তখন ধীরে ধীরে তাকে টেনে নিয়ে চলল। পুকধার দিয়ে জলাটা ঘুরে বাঘটা তাকে একটা ভারী সুন্দর সাজানো জঙ্গলে নিয়ে এলো। মনে হয় এখানে এককালে মস্ত কোনো বাগান ছিল। হাঁ করে চারিদিকে চেয়ে দেখছেন মাধব। বাগানের চারধারে কোনো পাঁচিলের চিহ্নও নেই, তবে একটা জায়গায় একটা মস্ত গোল বাঁধানো চৌবাচ্চার আকৃতি মাটির মধ্যে দেখতে পেলেন। খুবই চেনা চেনা ঠেকছে। বাঘটা একটা হ্যাঁচকা টানে লেজ ছাড়িয়ে নিয়েছে। তারপর একটা বেঁটে জাম গাছের দিকে এগোচ্ছে দুলকি চালে। মাধব বেকুবের মতো দাঁড়িয়ে দেখছেন। জাম গাছের নিচু ডালে মস্ত বড় একটা মৌচাক, বিজবিজ করছে মৌমাছি। বাঘটা গিয়ে এক লাফে গাছের ডালে উঠে ধীরে ধীরে চাকটার দিকে এগিয়ে যাচ্ছে। মাধব দম বন্ধ করে আছেন। আচমকা নাড়া পড়লে মৌমাছিরা যে কি কাণ্ড ঘটাবে। কিন্তু বাঘটার বুদ্ধির প্রশংসাই করতে হয়। হুট করে কোনো কাণ্ড ঘটালো না, বরং খুব ধীরে ধীরে সামনের পা দুটো দিয়ে ডালটাকে নাড়াতে লাগলো, যেন বাতাসের দোলা। একটি দুটি করে মৌমাছি চাক থেকে উড়ে যেতে লাগলো। বাঘটা আস্তে আস্তে দুলুনি বাড়াতে থাকে, মাঝে মাঝে আচমকা একটু ঝাঁকুনি দেয়। মৌমাছিরা পালাচ্ছে, উড়ছে, ফিরে আসছে, আবার উড়ে যাচ্ছে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় চাকটা একদম ফাঁকা হয়ে গেল। মাধব দূর থেকেও দেখতে পেলেন টসটস করছে মধু। বাঘটা বলল, নন্দকিশোর সঙ্গে সঙ্গে কানে কানে কথাটা অনুবাদ করে বলল, তোমাকে খেতে বলছে, শুনলে না? খাও। খাবো? না খেয়েই বা করবে কি? বাঘটাকে চটানো কি ভালো? বাঘটাকে খুব ভালো বাগিয়েছ। হ্যাঁ। বাঘটা চাকটাকে মৌমাছি শূন্য করে আর দাঁড়ালো না। জঙ্গলের মধ্যে বোধহয় হরিণের গন্ধ পেয়েই এক লাফে অদৃশ্য হয়ে গেল। মাধব নিশ্চিন্তে এগিয়ে গিয়ে চাকটার নিচে দাঁড়ালেন। হাতের নাগালের মধ্যে একেবারে নাকের ডগায় জিনিসটা ঝুলে আছে। মাধব আর দেরি না করে চাকটার খানিকটা ভেঙে নিয়ে মুঠোয় চাপ দিয়ে সেরটাক রস বের করে খেয়ে ফেললেন। বহুকাল এরকম ভালো পদ্মমধু খাননি। প্রাণ বুক ঠান্ডা হয়ে গেল। চাঙ্গা হয়ে উঠলেন। তারপর চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলেন। যত দেখেন ততই ধারণা হতে থাকে এসেই হেতমগড়ের রাজবাড়ির ধ্বংসাবশেষ না হয়ে যায় না। এক জায়গায় তিনি বেশ কয়েকটা বড় বড় শ্বেত পাথরের টুকরো দেখতে পেলেন। ঝোপ জঙ্গলের মধ্যে একটা ভাঙা পেতলের কলসির গায়ে দেখলেন নাম খোদাই করা, আর.সি। সম্ভবত তার বাবার নামের আদ্যাক্ষর। বাবার একটাই শখ ছিল সব কিছুতে নিজের নামের আদ্যাক্ষর খোদাই করতেন। সুতরাং মাধবের আর সন্দেহ রইল না, দৈবক্রমে নিজেদের হারানো ভিটের সন্ধান তিনি পেয়েছেন। অবশ্য সন্ধান পেয়েও কোনো লাভ নেই। এই ঘোর জঙ্গলের মধ্যে মাটিতে প্রায় মিশে যাওয়া বাড়ি নিয়ে তিনি করবেনই বা কী? বাড়িতে কিছু গুপ্তধন আছে বলে শুনেছিলেন, কিন্তু তার বাপ ঠাকুরদা সেই গুপ্তধনের অনেক খোঁজ করেও সন্ধান পাননি। এখন সেই গুপ্তধনের সন্ধান করার কাজ বরং আরও কঠিন হয়েছে, কেননা পুরো বাড়িটাই দেবে গেছে মাটির নিচে। মাধব তাই আরও সেরেটাক মধু খেয়ে গাছতলার ছায়ায় শুয়ে শুয়ে ভাবতে লাগলেন। মধু খাওয়ার আমেজে ঘুম এসে গেল, তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন তার রাগী ঠাকুরদা গাছের উপর বসে আছেন রাগের চোটে, রাগে গড়গড় করছেন। ওইভাবে গাছের ওপর বসে থাকতে থাকতে হঠাৎ তার লেজ গজিয়ে গেল। রেগে গেলে মুখটা সবসময় কুঁচকে আছেন বলে ক্রমে ক্রমে মুখটা বদলে যেতে লাগলো। ক্রমে সেটা হুবহু বাঁদরের মুখের মতো দেখাতে লাগলো। গায়ে লোম গজালো। মাধব দেখলেন ঠাকুরদার বদলে একটা মহাবানর গাছের ডালে বসে আছে। তারপরে দেখতে পেলেন বাবাকে। মাধবের বাবা রাগের চোটে কাকে যেন হুঙ্কার দিয়ে তর্জন গর্জন করলেন। পারলে তাকে দাঁতের নখে ছিঁড়ে ফেললেন আর কি। চোখ দুটো জলজল করছে, হাঁ করে থাকায় দাঁতগুলো হিংস্র দেখাচ্ছে। জিভটাও লক লক করছে, যেন নিজের বীভৎস রাগকে বশে আনার জন্য
কোলকে পুড়িয়ে ছ্যাঁকা দিচ্ছেন নিজের গায়ে। এই করতে করতে সারা শরীরে ছোপ ছোপ দাগ হয়ে গেল। চোখ দুটো গোল গোল আর কফিস রঙের হয়ে গেল। দাঁতগুলো বড় বড় আর ধারালো হয়ে উঠল। ক্রমে দেখা গেল মাধবের বাবা রাগের চোটে আস্ত একটা বাঘ হয়ে বিকট গর্জন ছাড়লেন। ক্র্যাম! সেই গর্জনে ঘুম ভেঙে উঠে বসলেন মাধব। দেখলেন বাঘটা সামনেই দাঁড়িয়ে আছে। আবেগের চোটে মাধব ঢুক করে কেঁদে উঠলেন, বাবা! বাঘ জল জল করে তাকিয়েছিল বটে, তবে চোখে তেমন হিংস্রতাও নেই। খপাস করে একটা শ্বাস ছেড়ে বাঘটা বলে উঠল, গ্যাও! কানের কাছে নন্দকিশোর ফিসফিস করে বলল, তোমাকে উঠে পড়তে বলছে। মাধব হাতের পিঠে চোখের জল মুছতে মুছতে উঠলেন। বাঘটা লেজ বাড়িয়ে ধরল। মাধব সেটা হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগলেন পিছু পিছু। জলার উত্তর ধারের দুর্ভেদ্য ভয়ঙ্কর কাঁটাচোপের জঙ্গল আগাছা ভেদ করে ও পায়ের নিচে ধ্বংসস্তূপের উপর দিয়ে বাঘটা তাকে একটা মজা পুরনো ইঁদারার ধারে নিয়ে এলো। মাধবের মনে পড়ল ছেলেবেলায় এই ইঁদারাটাকে তিনি দেখেছেন। এর জল পচা ছিল বলে কেউ ব্যবহার করতো না। সবাই বলতো ওর মধ্যে ভূত আছে। মাঝে মাঝে নাকি ভূতুড়ে ইঁদারার ভিতর থেকে নানা রকম আওয়াজ উঠে আসতো। অনেক সময়ে মানুষের গলায় কান্নার শব্দ পাওয়া যেত। নিশুত রাতে ঘুম ভেঙে বাড়ির দাসী চাকররা শুনতে পেত ইঁদারার ভিতর থেকে শব্দ আসছে, আয় 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 আয়। বাঘটা ইঁদারার কাছে এসে মাধবের দিকে চেয়ে রাখল, ঘ্যাঁ। ঠিক এই সময় এক পাল হরিণ পদ ফুলে সামনে এসে পড়েছিল। বাঘ দেখে হাওয়ার গতিতে ছুটে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাধবের হাত থেকে লেজটা টেনে নিয়ে বাঘও হাওয়া। মাধব চোখের জল মুছে আপন মনে বললেন, বাবার খিদে পেয়েছে। খিদে পেয়েছে না হাতি? বাঘ হচ্ছে এক নম্বরের পেটুক, যখন তখন তাদের খাই খাই। ও হচ্ছে চোখের খিদে। বলতে বলতে নন্দকিশোর মাধবের নাকের ফুটো দিয়ে বেরিয়ে বাতাসে সাঁতার কাটতে লাগলো। মাধব খেপে গিয়ে বললেন, খবরদার আজে বাজে কথা বলবেন না বলে দিচ্ছি, ভালো হবে না। খুব যে তেজ দেখছি, কী করবে এটা শুনি? তোমার মতো অকৃতজ্ঞ লোক দুটো দেখিনি। সারা সকাল ধরে তোমার ফোকলার নাম ঘোচানোর জন্য কত মেহনত করলুম, এই তার প্রতিদান? মাধব রাগটা চেপে রেখে বললেন, কী করেছেন শুনি? তোমার মাড়ির গোড়া সব খুঁচিয়ে খুঁচিয়ে আলগা করে দাঁতের বীজ বুনেছি। একটু সার আর জল পেলে দেখো না, দেখো দাঁতের চারা গজিয়ে উঠবে। কিন্তু তুমি বাবু মহা অকৃতজ্ঞ। মাধব লজ্জিত হয়ে বললেন, আপনি আমাকে ক্ষমা করবেন। না করে আর উপায় কি? যাই একটু বেরিয়ে আসি। বাঘটা তোমাকে কি বলে গেল বুঝেছো তো? আগে না, বাঘটা তোমাকে ওই কুঁয়োটার মধ্যে নেমে পড়তে বলে গেছে। ভালো মন্দ তুমি বোঝো গিয়ে, আমি শুধু অনুবাদটা করে দিলাম। এই বলে নন্দকিশোর ফরফর করে বাতাসে ভেসে চলে গেল। মাধব ইদারার মধ্যে ঝুঁকে দেখলেন একেবারে তলায় একটু জল এখনো চকচক করছে। ইদারায় নামবার কোনো সিঁড়ি বা মই নেই, তবে ভিতরে হরেক রকম ভেঙাচোরা থাকায় নানা ধরনের খাঁজের সৃষ্টি হয়েছে, কিন্তু শ্যাওলা জমে খাঁজগুলো ভীষণ পিছিল। মাধব তাই নামতে সাহস পেলেন না। চুপ করে ইদারার ধারে গাছের ছায়ায় বসে রইলেন। বুঝতে পারছেন ইদারার মধ্যে কোনো রহস্য আছে। স্বয়ং বাঘবেশী বাবা না হলে এখানে তাকে টেনে আনতেন না। ভাবতে ভাবতে মাধবের ঝিমুনি এসে গিয়েছিল। বেলা ঢলে আসছে। শীতকালে এই জঙ্গলে দুপুর না গড়াতেই রাত্রি এসে যাবে। কি করবেন তা বুঝতে পারছিলেন না মাধব। ঝিমোতে ঝিমোতে নানা কথা ভাবছিলেন। হঠাৎ মাথার উপর হুপ হুপ করে দুটো শব্দ হলো। তারপরই ডালপালা তছনছ করে বিকট উল্লাসের শব্দ করতে করতে ঘটোৎকচ নেমে এলো মাধবের কোলের উপর। আর অমনি জঙ্গলের ভিতর থেকে বনমালীর গলা পাওয়া গেল, কাত্তা, ধারে কাছে আছেন নাকি? আছি আছি, চেঁচিয়ে উঠলেন মাধব। তারপর ঘটোৎকচকে বুকে জড়িয়ে ধরে বললেন, দাদু দাদু গো, এ জন্মেও আমাকে ভোলোনি তাহলে।
জঙ্গল ফুঁড়ে খিদে চিমড়ে মারা 4টে মূর্তি বেরিয়ে এসে ধপাস ধপাস করে মাটিতে গড়িয়ে পড়ল। মাধবের ভারী মায়া হলো। বললেন, বসো তোমরা, ব্যবস্থা আছে। জায়গাটা এখন চেনা হয়ে গেছে। মাধব গিয়ে জাম গাছের ডাল থেকে মৌচাকটা পুরো ভেঙে আনলেন। মধুতে এখনও ভরা ভর্তি। টপ টপ করে মধুর ফোঁটা পড়ে চাকের নিচে মাটি ভিজে গেছে, পিঁপড়ে লেগেছে। চাক নিয়ে এসে 4জনকে আকণ্ঠ মধু খাওয়ালেন মাধব। সকলের পেট ঠান্ডা হলো, গায়ে জোর বল এলো। মুখে কথা ফোটার মতো অবস্থা হতেই বনমালী বলে উঠল, কর্তা, এই জায়গাটা যে বড় চেনা চেনা ঠেকছে। মাধব তখন গোটা ব্যাপারটাই ভেঙে বললেন। সবাই শুনে তাজ্জব হয়ে গেল। বনমালী তার টিকটিকি বিদ্যে জানা সাঙ্গাতকে হুকুম দিল, ইদারায় নাম। লোকটা কাল বিলম্ব না করে তরতর করে ইঁদারার ভিতরে খাঁজে পা আর হাতে ভর রেখে সাঁ করে নেমে গেল। ওপর থেকে সবাই ঝুঁকে দেখছে। লোকটা জলের কাছ বরাবর নেমে চারদিকে গুপ্ত দরজা বা গর্ত খুঁজছে। অনেকক্ষণ খুঁজল, তারপর কিছু না পেয়ে উপর দিকে চেয়ে বনমালীর উদ্দেশ্যে বলল, ওস্তাদ, এখানে তো কিছুই দেখছি না। ঘটোৎকচ কি বুঝলো কে জানে, হঠাৎ সে হুপ করে হাঁক ছেড়ে ইদারার মধ্যে সাবধানে নামতে লাগলো। আধা আধি নেমে একটা পাথরের চাঁই ধরে টানাটানি করতে করতে চেঁচাতে লাগলো, হুপ হুপ। তখন টিকটিকি ওস্তাদ নিচে থেকে ঘটোৎকচের কাছ বরাবর উঠে এসে পাথরটা ভালো করে দেখে টেকে বলল, এই পাথরটা একটু অন্যরকম। বেলা ফুরিয়ে আসছে। জঙ্গলের প্রচণ্ড হাড় কাঁপানো শীত মালুম দিচ্ছে। বনমালী আর দেরি না করে তার আর 2 সাঙ্গাতকে সঙ্গে নিয়ে ঢুকে লম্বা লম্বা কয়েকটা লতানে গাছ ছিঁড়ে আনলো। কাছেই একটা মস্ত গাছের গুঁড়িতে লতার এক মাথা বেঁধে অন্য মাথা ঝুলিয়ে দিলেন ইদারার মধ্যে। তারপর একে একে বনমালী আর তার এক সাঙ্গাত নেমে গেল নিচে। 3জন মিলে পাথরটার উপরে কি ক্রিয়াকৌশল করলো ওপর থেকে মাধব তা ভালো বুঝলেন না। তবে কিছুক্ষণ বাদে দেখতে পেলেন পাথরটা দরজার কপাটের মতো খুলে গেছে। বনমালী চেঁচিয়ে বলল, কর্তা, ঝুল খেয়ে নেমে আসুন, এখানে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে। এতক্ষণ শুনছিলেন হেতমগড়ের গুপ্তধনের 3য় পর্ব। আজ এ পর্যন্তই। পরের পর্বটি আমরা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।